ডাকপিওর চিঠি, লেখিকা রিক্তা ইসলাম মায়া, পর্ব সংখ্যা ৩, পাঠে ফারিয়া ইসলাম। তবে আপনি তো বড় মানুষ, আপনি বুঝবেন আসলে দোষটা আমার নয়, রঙ্গের। পাখির মিথ্যা কথা রাহাতের সম্মতি দিয়ে বলল, আমি জানি তুই নিষ্পাপ, এবার যা, মারিদকে ফোনটা দিয়ে আয়। রাদিলকে সম্মতি দিতে দেখে পাখি সহজ হয়ে বসল। তৎক্ষণাৎ বলল, ভাই তো কাল থেকে বাসায় নেই রাদিল ভাই, এসেছে একটু আগে, তুই হয়তো দেখিসনি। মারিদের রুমে ফোনটা নিয়ে যা, আমি কথা বলবো। পাখি ড্রয়িং রুমের ফ্লোরে বসে সোফার টেবিলে চিত্র আঁকছিল। রাদিলের ফোনটা হাতে নিয়ে পাখি ড্রয়িং রুম থেকে সিঁড়ির দিকে তাকালো। মারিদের রুমটা দোতলায় নয়, 3 তলায়। পাখি সিঁড়ি বেয়েও পড়ে যেতে হবে বলে অলসতা দেখালো। বলল, রাদিল ভাই, আমার কোমর ব্যথা, সিঁড়ি বেয়ে ওঠানামা করতে পারি না, বরং মারিদ ভাইয়ের ফোনে ফোন দাও কেমন, আমি রাখছি। তোরে ফোন দিছি যে তুই ফোন রাখবি? মারিদের ফোনে ফোন দিতে পারলে আমি তোকে বলতাম এখন। মারিদের ফোন ভেঙে গেছে, তুই ফোনটা নিয়ে যা পাখি। মারিদকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলো সৈয়দ পরিবারে কেউ জানে না। যদিও মারিদের বাপ চাচারা মারিদের যশোরে যাওয়ার ব্যাপারটা জানে, তবে ওনারা সেটা বাড়িতে কাউকে জানাননি, সবাই টেনশন করবে বলে। তবে মারিদের সকালে জ্ঞান হারানোর ব্যাপারটা পরিবারকে জানানো হয়নি। রাদিল কাল থেকে মারিদের সঙ্গে কথা বলতে ব্যাকুল হয়ে উঠেছে, অথচ প্রতিবারে কোনো না কোনো সমস্যা হচ্ছে। এর মাঝে পাখি ফের বাহানা দিয়ে বলল, আরে রাদিল ভাই, ডাক্তার বলেছে আমাকে টেনশন না দিতে। ফোনের সাথে টেনশনের কি সম্পর্ক? আছে, অনেক সম্পর্ক আছে, তুমি বুঝবা না। রাদিল ভাই, তুমি আগে চিকিৎসা করে দেখো, আমার রোগের অভাব নাই। পাখির কথা রাদিল বিরক্তির কপাল কুঁচকালো। অনীহা সত্ত্বেও প্রশ্ন করে বলল, কিসের রোগ তো শুনি? বাড়ি হতাশায় গলায় পাখি এক হাতে ফোন চেপে অন্য হাতে হাত গালে ঠেকিয়ে বলল, আমার কত রোগ, রোগের শেষ নাই রাদিল ভাই। তুমি তো ডাক্তার মানুষ, আমাকে একটু ভালোভাবে দেখে বলো তো, আমি ঘুমালে কেন চোখে দেখি না, খেলে কেন পেটে খিদা লাগে না, শুলে খালি অলসতা লাগে, সারাদিন ফোন চালাতে মন চায়, পড়তে ভালো লাগে না, ঘুরতে ভালো লাগে, আবার পড়তে বসলে বান্ধবীদের সাথে আড্ডার কথা মনে পড়ে, মাঝে মাঝে অকারণে মন খারাপ হয়ে যায় আমার এত রোগের চিকিৎসা কী হবে রাদিল ভাই, তুমি বলো। পাখির কথায় রাদিল বিরক্তির গলায় বলল, তোকে বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। কথাটা রাদিল এমনই বলল যেন পাখি লজ্জা পেয়ে আর কথা না বাড়ায় রাদিলের সঙ্গে। এতে পাখি রাদিলকে ফোনে মারিদের দিয়ে আসবে, অথচ রাদিলের ভাবনায় বিপরীত গিয়ে পাখি চট করে রাদিলের কথা সম্মতি দিয়ে উৎফুল্লতায় বলল, আমি তো সেটাই বলি রাদিল ভাই, আমাকে বিয়ে দিয়ে দাও, ঘরে একটা জামাই আসুক। কিন্তু তোমরাই তো সিরিয়াল ছাড়ছো না, আমার সিরিয়াল যে কবে আসবে আল্লাহ জানে। আচ্ছা রাদিল ভাই, তুমি সুফিয়া আপুকে বিয়েটা করে নাও না, তাহলে আমার সামনে 2টো সিরিয়াল কমে যাবে। কবে বিয়ে সুফিয়া আপু? করবে বিয়ে সুফিয়া আপুকে? পাখির উৎপল্লতার কথায় রাদিল কপাল কুঁচকালো। এই মেয়ে এখনই বিয়ে নিয়ে ভাবছে। রাদিল তীক্ষ্ণ গলায় বলল, যৌতুক হিসেবে তুই থাকবি? যৌতুক? হ্যাঁ, যৌতুক হিসেবে যদি তোর বাপ তোকে দেয় তাহলে তোর সুফিয়া আপুকে বিয়ে করতে রাজি। রাদিলের কথায় পাখি চট করে আপত্তি জানিয়ে বলল, আমি তোমার সাথে যৌতুক হিসেবে যেতে পারবো না রাদিল ভাই, আমার ডাক্তার মানুষ পছন্দ না, আমার তো আমাদের স্কুলে হ্যান্ডসাম টিচার পছন্দ। কি দারুণ দেখতে আমাদের স্যার। বেশ অদ্ভুতভাবে পাখির দিকে তাকিয়ে দৃষ্টি ঘুরালো রাদিল। তীক্ষ্ণ গলায় বলল, তুই স্কুলে স্যার দেখতে যাস? মালটা চোখের সামনে ঘুরলে দেখবো না বলছ? পরপর অনেকগুলো কথা শুনল রাদিল পাখির থেকে। বাংলাদেশ থাকলে পাখি সচরাচর রাদিলের সামনে এসে এত কথা বলতো না। আর না রাদিল কখনো পাখিকে সুযোগ দেয় বলার। এই মেয়ে আজ এত কথা রাদিলকে কেন শোনাচ্ছে সেটা বুঝতে পারছে না রাদিল। তবে কথাগুলো রাদিলের পছন্দ হয়নি, সেজন্য রাদিল বেশ শক্ত গলায় পাখিকে শুধিয়ে বলল, তোর ভালোই উন্নতি হয়েছে পাখি, আমাকে আপনি থেকে তুমি ডাকছিস, স্যারকে পছন্দ করছিস সেটাও আমাকে জানাচ্ছিস। আমি দেশে আসলে এই সাহস থাকবে তো, নাকি সামনে আসবি না? রাদিলের কথা পাখি বেশ সাহস দেখিয়ে বলল, আমি সৈয়দ বাড়ির মেয়ে, এসব ডাক্তার ভয় পাই না, বুঝলে রাদিল ভাই। কথাটা বলে টু টু শব্দে পাখি কলটি বিচ্ছিন্ন হয়ে যেতে রাদিল হাতের ফোনটার দিকে তাকিয়ে কপাল কুঁচকাল। মেয়েটা আজ বেশি সাহস দেখালো না, আবার আপনি থেকে সোজা তুমিতে চলে আসলো। এত পরিবর্তন কবে হলো? রাদিল পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য লন্ডনে এসেছে আজ বছর 1.5 হবে, তবে 7-8 মাস আগে সে একবার বাংলাদেশে গিয়ে সপ্তাহে 10 দিন ঘুরে এসেছিল। তারপর থেকে আর বাংলাদেশে যাওয়া হয়নি তার।
এখন তার এক্সাম চলছে, 2টো বাকি আছে তার। এই 2টো এক্সাম শেষ হলে সে একবারে বাংলাদেশে চলে যাবে। রিফাত গত বছরে পিএইচডি শেষ করে বাংলাদেশে ফিরেছে। রাদিলের কিছু ব্যক্তিগত কারণে সে 1 বছর পর এসেছে পিএইচডি করতে। তবে সে যখন বাংলাদেশে এসেছিল তখন পাখির সঙ্গে দেখা হয়েছিল। এরপর আর হয়নি। সৈয়দ বাড়ির বাকি সবার সঙ্গে রাদিলের ফোনে কথা হলেও ফাঁকি, সুফিয়া, আফিয়া এই 3 বোনের সাথে তার কথা হয় না কখনো। মূলত রাদিল ওদের এড়িয়ে যায়, কিন্তু মারিদের ফোন ভেঙে ফেলায় রাদিল তার ছোট মামির মুনিয়া মানের রাতুলের মায়ের কাছে ফোন দিয়েছিল মারিদের সঙ্গে কথা বলতে। কিন্তু মুনিয়া বেগমের অনুপস্থিতিতে রাত ফোন গেম খেলছিল বলে খুব স্বাভাবিকভাবে 6 বছরের ছোট রাদিলের ফোনটা রিসিভ করে পাখিকে দেয়। তাই রাদিল আজ পাখিকে দেখতে পেল। তবে রাদিল মনে করছিল রাদিলের এক বলাতে পাখি ফোনটা মারিদকে দিয়ে আসবে, অথচ এত বলার পরেও মেয়েটা মারিদের ফোন দিল না, উল্টো এক্সট্রা সাহস দেখালো। আচ্ছা, মেয়েটা এত সাহস পেল কোথায়? পাখি চঞ্চল, কথায় কথায় মিথ্যা বলে, এটা সে জানে। কিন্তু মেয়েটা তুমির মধ্যে প্যাঁচ লাগালো কেন? মেয়েটা কি চলে মেয়েটার মধ্যে? চিন্তিত রিপাত মারিদের খোঁজ না পেয়ে হাসপাতাল থেকে দৌড়ে এসেছে সৈয়দ বাড়িতে। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় ড্রয়িং রুমে তেমন কাউকে দেখতে পেল না। তবে বাড়ির বাগানে পাখির সঙ্গে রাতুল দুজনে দাঁড়িয়ে থাকতে দেখলেও রিপাত সেদিকে গেল না। সে আপাতত মারিদকে নিয়ে চিন্তিত। সকাল মারিদকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে সেও কিছুক্ষণ মারিদের কেবিনে সোফায় শুয়ে পড়েছিল। সারা রাতের ক্লান্তিতে তীব্র ঘুম নেমে আসে। হঠাৎ রাদিলের ফোন পেয়ে ঘুম থেকে উঠে দেখে সময় প্রায় 1:30 বাজে। মারিদকে বিছানা না পেয়ে হাসপাতাল থেকে ছুটে এসেছে বাড়িতে। রিপাত মারিদের ঘরে দরজা ঠেলে প্রবেশ করে দেখল মারিদ সবে গোসল শেষ করে ভেজা মাথায় হাতে আইফোন ট্যাবে কিছু চেক করছে শক্ত চোয়ালে। গায়ে টি-শার্ট আধ ভেজা, হয়তো তাড়াহুড়া করে গোসল শেষ করে বেরিয়েছে বলে শরীর মোছার সময় হয়নি। রিপাত মারিদের ঘরে ঢুকতে ঢুকতে বলল, কিরে ভাই, তুই হাসপাতাল থেকে চলে আসবি, সেটা আমাকে বলে আসবি না? রিপাতের কথা মারিদ উত্তর করল না, আর না চোখ তুলে তাকালো। মারিদের দৃষ্টি তখন হাতের বড় ট্যাবে। বারবার জুম করে কি খুঁজছে রিপাত জানে না। তবে এটা বুঝতে পেরেছে যে মারিদ অপরিচিত সংক্রান্ত কিছু হয়তো। বিগত 21 ঘন্টা রিপাত যতটুকু বুঝেছে, মারিদ আলতাফ মেয়েটির খোঁজে শুধু ব্যাকুল নয়, পাগলও বটে। মারিদের মতন মানুষ এত ভালোবাসলো কখন মেয়েটিকে? তাছাড়া রিপাতরা কাল রাতে তন্ন তন্ন করে খোঁজার পরেও মেয়েটির বিন্দুমাত্র সন্ধান পায়নি। এমনকি সন্দেহ হতে পারে এমন কোনো কথা বা ঘটনাও ঘটে। এখন রিপাতের তো মনে প্রশ্ন জাগছে, আসলে কি অপরিচিতা নামে কোনো মেয়ে আছে? যদি থাকে তাহলে লোকেশন অনুযায়ী গিয়ে পেল না কেন মেয়েটিকে? রিপাত মারিদের বিছানায় ঠাস করে বসতে বসতে বলল, অপরিচিতার নাম্বার কি এখনো বন্ধ মারিদ? অস্থির মারিদ উত্তর করল না। মারিদের নীরবতাকে রিপা সম্মতি ধরে নিয়ে ফের প্রশ্ন করে বলল, মেয়েটিকে কিভাবে খুঁজবি, কিছু ভেবেছিস? রাদিল রিফাতের কথা শেষ করার আগে মারিদের হাতে ট্যাবে মারিদের অ্যাসিস্ট্যান্ট হাসিবের কল আসলো। তখনই মারিদ ফোন রিসিভ করতে ও পাশে হাসিব ব্যস্ত ভঙ্গিতে বলল, স্যার, আপনার দেওয়া সিমের তথ্য অনুযায়ী সিমটি তাতিয়ান নামক একজন পাহাড়ি লোকের নামে সিমটা রেজিস্টার করা। লোকটির বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পান্তুয়াম গ্রামে। লোকটির বয়স জাতীয় পরিচয়পত্র অনুযায়ী 65 বছর দেখাচ্ছে স্যার। হাসিবের কথা মারিদ ছোট উত্তর দিল, আমাদের ফ্লাইট কবে? হাসিব তাড়াহুড়া উত্তর দিয়ে বলল, জি স্যার, আজ বিকেল 5টায় আমাদের সিলেটের ফ্লাইট। তবে এর আগে আপনি একটু কনস্ট্রাকশন সাইডে আসবেন, এখানকার ম্যানেজার আপনার সাথে দেখা করতে চাচ্ছে। আমার অফিসে পাঠিয়ে দে। আজ তো শুক্রবার, আপনি অফিসে আসবেন? স্যার, আসবো। তাহলে আমি বিষয়টা ম্যানেজারকে জানিয়ে দিচ্ছি। হাসিবের কল বিচ্ছিন্ন হয়ে যেতে রিপাত কপাল কুঁচকে মারিদকে ফের প্রশ্ন করল, তুই সিলেট যাবি মারিদ? হ্যাঁ। কেন, মেয়েটির খোঁজে? হ্যাঁ। মেয়েটির বাড়ি কি সিলেট? জানি না, তবে সিমের তথ্য অনুযায়ী দেখাচ্ছে। মারিদের কথা রিপাত সন্দিহান গলায় বলল, আমার তো অপরিচিতার ব্যাপারটা কেমন ঘোলাটে লাগছে মারিদ। মেয়েটির শেষ লোকেশন যশোর জেলা দেখাচ্ছে, আবার এখন সিমের তথ্য বের হলো সিলেট জেলা। ব্যাপারটা অদ্ভুত না? রিপাতের কথায় মারিদ ফের হাতে ট্যাপ চোখ বোলালো। চোখ মুখ তখনও লাল। অতিরিক্ত মানসিক টেনশনে এমন অস্থির অস্থির দেখাচ্ছে মারিদকে। কাল থেকে মারিদ অপরিচিতার নিখোঁজ। তার সঙ্গে কথা না বলে গোটা একটা রাত পার হয়ে দুপুর হলো মারিদের।
এই যে মেয়েটা নিখোঁজ, তার জন্য মারিদের কোনো কিছুতে শান্তি লাগছে না, মন চটপট করছে। এটা কাকে বোঝাবে মারিদ? মারিদ পারছে না চিৎকার করতে। তার মন শুধু অপরিচিতের জন্য চটপট করছে এমনটা নয়, মারিদের নিজেকে পাগল পাগলও লাগছে ক্ষণে ক্ষণে। অপরিচিতার লোকেশন কোথায় থেকে কোথায় যাচ্ছে তাতে কিছু যায় আসে না মারিদ। অপরিচিতাকে খুঁজতে গিয়ে যদি মারিদের বাংলাদেশের 64 জেলা চক্কর কাটতে হয় তাহলে মারিদ আলতাপ সেটাও করবে। তারপরও তার অপরিচিতাকে চাই, মানে চাই, অ্যাট এনি কস্ট। রিপাত মারিদের অপরিচিতাকে নিয়ে ব্যাকুলতা বুঝতে পারল। ভালোবাসা বুঝি এমনই হয়? রিপাত দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়েটিকে খুঁজতে তোর হুটহাট এভাবে যেখানে সেখানে যাওয়া ঠিক হবে না মারিদ। তুই সাধারণ মানুষের মধ্যে কেউ নস, তোর সিকিউরিটি প্রয়োজন, ব্যবসায়িক শত্রু তোর কমতি নেই। সেজন্য বলি তুই না গিয়ে লোক পাঠিয়ে তাতিয়ান লোকটাকে ঢাকা নিয়ে আসতে বল। তোর সিলেট যাওয়াটা কি ঠিক হবে? বিপদে পড়তে পারিস। রিপাতের কথা মারিদ শক্ত চলে বলল, মানুষটা যখন আমার তখন আমি নিজে গিয়ে খুঁজবো আমার মানুষটা কোথায় আছে। এবার যেখানে যাওয়া লাগে আমি সেখানে যেতে প্রস্তুত। আচ্ছা, যদি মেয়েটাকে সিলেট গিয়ে সন্ধান না পাস তখন তুই কী করবি? আবার খুঁজবো। বারবার খুঁজেও যদি না পাস তাহলে কি করবি? মারিদের একই উত্তর আসলো আবারও, তাহলে বারবার খুঁজবো। তারপরও হার মানার প্রশ্ন ওঠে না মারিদের। যে রিপাত খানিকটা কৌতূহল নিয়ে প্রশ্ন করে বলল, আচ্ছা ধর, তোর এত খোঁজাখুঁজির পর জানতে পারলি তোর অপরিচিতা মানুষটা তোর পরিচিত কেউ বের হয়েছে, তখন কি করবি? অ্যাকসেপ্ট করবি নাকি ছেড়ে দিবি? রিপাতের অদ্ভুত প্রশ্নে মারিদ সরাসরি তাকালো রিপাতের দিকে। চোখ মুখ তখনও রক্তিম লাল। অপরিচিতাকে খুঁজে পাওয়ার তাড়নায় রিপাতের প্রশ্নের মনোযোগ দিতে পারল না মারিদ। অথচ মারিদ যদি মনোযোগ দিত তাহলে বুঝতে পারত রিপাত কথাটি ফেলার নয়। অবশেষে ঠিক হলো মারিদের সঙ্গে রিপাত যাবে, কিন্তু কাল থেকে একই পোশাকে থানায়। রিপাতের অস্বস্তি লাগছে। বাসায় গিয়ে গোসল না করলেই নয়। আজ শুক্রবার, নামাজটাও তার পড়া হলো না। সিলেটে যাবে বলে হাসপাতাল ও কলেজ থেকে ছুটি নিয়েছে 2 দিনের। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে পুনরায় সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে সে। রিপাত সোজা এয়ারপোর্টে মারিদের জন্য অপেক্ষা করবে। এরপর বিকেল 4টার ফ্লাইটে সিলেট। সিলেট থেকে ওরা কোথায় যাবে, কি করবে সে সম্পর্কে আপাতত রিপাতের কোনো ধারণা নেই। এই সম্পর্কে হাসিব জানে। রিপাত তো মারিদের একা ছাড়তে চাইছে না বলে তার সঙ্গে যাচ্ছে। মারিদের ব্যবসায়িক কারণে অনেক পরিচিত অপরিচিত শত্রু রয়েছে। মারিদের অবাধ চলাফেরার জন্য প্রায় দেখা যায় ওর ওপর আক্রমণ হয়। আর এই জন্য মারিদের বাবা মাহবুব আলম ছেলের চিন্তায় তার জন্য কয়েকজন বডিগার্ডও রেখেছেন। কিন্তু বেপরোয়া মারিদ কখনোই বডিগার্ড নিয়ে চলাফেরা করে না, আর না কারো কথা শোনে সে। বরং মারিদের যা মন চায় তাই করে বেড়ায়। আর এতে মারিদের মা বাবা চিন্তার শেষ নেই। একটি মাত্র ছেলে ওনাদের, চিন্তা করা স্বাভাবিক নয়। রিপাত বাড়ি থেকে বের হতে ডাইনিং টেবিল থেকে ডাকলো সালমা সৈয়দ। বলল, রিপাত কোথায় যাচ্ছিস? এদিকে আয়, খাবি। সালমা সৈয়দের হাতে হাতে কাজ করেছে যা। পাশে দাঁড়িয়ে 2জন সার্ভেন্ট খাবারের বাটি এগিয়ে দিচ্ছে। এর মধ্যে ফাতেমা সৈয়দ দেখা গেল টেবিলে সবার জন্য প্লেট সাজাতে। ছোট যা রুবাব গ্লাসে পানি ঢালছিল। রিপাত দরজার কাছাকাছি গিয়ে পেছন ঘুরে তাকালো। বড় মামি ডাকে। দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে ব্যস্ততায় দেখিয়ে বলল, খাওয়ার সময় নেই মামি, আজ ব্যস্ত আছি আমি, পরে আসবো আবার। কথাটা বলে রিপাত বেরিয়ে যেতে লাগলো। পেছন থেকে সালমা সৈয়দ রিফাতকে ধমকে সুরে শুধালো, খাওয়া নিয়ে আবার কিসের ব্যস্ততা তোর? এদিকে আয়, কোথাও যাবি না রিফাত? রিফাত শুনল না সালমা সৈয়দের কথা। সে বেরিয়ে যেতে যেতে বলল, আমার খাবার মারিদের ড্রাইভারের কাছে দিয়ে দিও মামি, আমি পরে খেয়ে নেব, এখন প্যারায় আছি, যেতে হবে। রিপাত বাড়ি থেকে বেরিয়ে যেতে তার চোখ পড়ল পাখিকে। বাগানে গাছ থেকে লাঠি দিয়ে আম পাড়ছে সে, সঙ্গে রাতুল আর রাত সেগুলো দৌড়াদৌড়ি করে কুড়াচ্ছে। রিপাত পাখিকে দেখে হাঁক ছেড়ে ডাকলো। রাদিলের ফোন মারিদকে দেয়নি, সে কথা কানে এসেছে তার। সেই নিয়ে পাখিকে একটু শাসন করবে ভেবে রিপাত ডেকে বলল, এই পালাক্কা সুখ, এদিকে আয়। নিজের নাম কানে যেতে খুব স্বাভাবিকভাবে পেছন ঘুরে তাকালো পাখি। রিপাতকে দেখে কিছু দূর দাঁড়িয়ে থাকতে। পাখির নাম সুখ। মূলত পাখির নামটা ওর দাদাভাই দিয়েছে ওর চঞ্চলতার জন্য। সৈয়দ বাড়ির অর্ধেক মানুষ পাখিকে ডাকে, বাকি অর্ধেক সুখ। যার যখন যেটা মন চায় পাখিকে সেই নামেই ডাকে তারা।
আর এতে জবাব দেয় সে, ছোট থেকে সে 2-3 নামে অভ্যস্ত, তাই নাম নিয়ে তার সমস্যা হয় না কখনো। মূলত সে পাখি নয়, ওর আসল নাম রিধিতা সৈয়দ সুখ। পাখি ওর ডাক নাম, সবাই মুখে মুখে ডাকে, তবে কাগজে কলমে বাবার দেওয়া রিধিতা সৈয়দ সুখ নামটাই পরিচিত। পাখির হাতের লাঠিটা নিয়ে উত্তর দিয়ে বলল, কি ভাই, এদিকে আয়। রিপাতের ডাকে পাখি হাতে লাঠি মাটিতে রেখে রাতুল রাদের উদ্দেশ্যে বলল, আচ্ছা তোরা এখানে দাঁড়া, আমি আসছি কেমন। আচ্ছা আপু। 2 ভাইয়ের একত্রে সম্মতি পেয়ে পাখি রিপাতের কাছে গিয়ে অবুঝ গলায় শুধালো, পালাক্কা কি রিপাত ভাই, তুমি আমাকে পালাক্কা ডাকলে কেন? পাখির চোখে মুখে কৌতূহল থেকে রিপাত বানিয়ে বানিয়ে বলল, পালাক্কা মানে হচ্ছে তুই এই বাড়ির পালিত মেয়ে, আর তোকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, বুঝলি। রিপাতের কথায় সুখের কষ্টে পেতে দেখা গেল না, বরং তৎক্ষণাৎ রিপাতকে শুধিয়ে সুখ বলল, নিশ্চয়ই আমি কোনো রাজা বাদশার মেয়ে ছিলাম রিপাত ভাই, তাই না? কোনো এক মির্জাপুরের ষড়যন্ত্রে আমি আজ প্রাসাদ ছাড়া সিট আমার আব্বা হুজুরকে। রিপাত ভাই বলো, আমি প্রাসাদে ফিরতে চাই। সুখের বন্ডামিতে মুখ কুঁচকাল রিপাত, ব্যঙ্গ করে বলল, হ তুই রাজরানীর মেয়ে না চাকরানির মাইয়া ছিলি। তোকে আমরা 88 বন্যার সময় ড্রেনের পাশে কুড়িয়ে পেয়েছিলাম, বুঝলি। তোর গায়ে ছেঁড়া কাপড় আর কি দুর্গন্ধ ছিল শুকছি। বড় মামির মনটা ভালো, তাই তোকে এ বাড়িতে নিয়ে এসেছে, আমি হলে তো কখনোই আনতাম না। রিপাতের নাক মুখ কুচকে বলে কথা, সুখ কপাল কুচকে সন্ধিহান গলায় বলল, আমার বয়স তো সবে 15, তাহলে তোমরা আমাকে 88 বন্যায় পাও কিভাবে? রিপাত ভাই, এতদিন আমি কোথায় ছিলাম? আমার বয়স বাড়ল না কেন? আমি তোমাদের বড় হওয়ার কথা। আরে তুই বড় হবি কেমনে? তোকে তো আমরা ফ্রিজে সংগ্রহ করে রেখেছিলাম, সেজন্য তোর বয়স বাড়েনি, বুঝলি খাদি। রিপাতের কথায় সুখ কিছু বলবে, তার আগে সেখানে উপস্থিত হলো সুখের ছোট চাচি রুবাবা। তিনি রিপাতের কথা শুনে রিপাতকে শুধিয়ে পেছন থেকে বলল, রিপাত, তুমি আমাদের সুখকে ভুলভাল বোঝাচ্ছ কেন? আমার সুখ মোটেও পালিত মেয়ে নয়, বরং মারিদের পরে সুখের জন্ম দিতে বড়ভাবে কত কিছুই না করলো। এই মাজার থেকে ওই মাজার কত কান্নাকাটি করে অবশেষে আল্লাহর কাছ থেকে চেয়ে মারিদের 15 বছরের ছোট সুখকে জন্ম দিল বড়ভাবে। আর তুমি বলছো আমার সুখ বন্যায় কুড়িয়ে পেয়েছে? ছোট চাচির কথা সুখের খুশি হতে দেখে রিপাত ফের সুখকে মিথ্যা বানিয়ে বলল, সুখ শোন, ছোট মামি তোকে পাম দিচ্ছে, তুই যাতে কষ্ট না পাস সেজন্য। তুই কিন্তু মামির কথায় বিশ্বাস করিস না কেমন? আমি যা বলছি তাই সত্যি, তোকে আমরা বন্যায় কুড়িয়ে পেয়েছিলাম, বুঝলি। সুখ নাক মুখ কুচকে রিপাতের দিকে তাকালো। রিপাত যে মিথ্যা বলেছে সেটা সত্যি। রিপাত সুখকে রাগাতে পেরে সুখের কপালে টোকা দিয়ে হাসতে হাসতে চলে যেতে লাগলো। রুবাব বেগম সুখের খাওয়ার কথা বলে এগুলো রাতুলকে আনতে। সুখ রিপাতকে চলে যেতে দেখে পিছনে ডেকে বলল, রিপাত ভাই কই যাও? বাড়িতে। সুখ রিপাতের কথা শুনেও না শোনার ভান করে রিপাতকে পুনরায় পেছন থেকে বিরক্ত করে ডাকলো। একেবারে বলল, ও রিপাত ভাই কই যাও? রিপাত আগের চেয়েও আরো খানিকটা জোরে চেঁচিয়ে বলল, বাড়িতে যাই খাদি। সুখ আবারও চেঁচালো, একই প্রশ্ন বলল, রিপাত ভাই কই যাও? সুখের পরপর ডাকাডাকিতে রিপাত খানিক বিরক্ত হয়ে উত্তর দিয়ে বলল, জাহান্নামে যাই, যাবি? না তুমি যাও, আমার সময় নেই, আসার সময় আমার জন্য কলা নিয়ে আসো তো, তাহলেই হবে। রিপাত বেশ বিরক্ত হয়ে দাঁড়িয়ে গেল। সুখের দিকে নাক মুখ কুচকে তাকাতে সুখ মুখ ব্যঙ্গ করে দৌড়ে বাড়ির ভিতর পালিয়ে যেতে রিপাত সেদিকে তাকিয়ে রইল। এই মেয়ে যে কি পরিমাণ ভণ্ড হয়েছে আল্লাহ জানে। আচ্ছা, সুখের সাহস দিন দিন বাড়ছে না। বড় ভাইদের যে আজকাল তুমি করে বলছে, আবার রাদিলের ফোনটাও নাকি মারিদকে দেয়নি। রিপাত এবার সিলেট থেকে ফিরে সুখের একটা ক্লাস নিবে, এই মেয়ের ভণ্ডামির লেভেল পরীক্ষা করে দেখবে। সূর্য তখন মাথার ওপর থেকে হেলে পড়েছে। শেষ বিকেলে নরম আলোয় চারপাশে ঝলমল করছে। মারিদ, রিপাত আর মারিদের সহকারী হাসিব 3 জন মিলে বেরিয়ে পড়েছে সিলেটের পান্তমাই গ্রামের উদ্দেশ্যে। সঙ্গে সঙ্গে আছেন তাদের নিরাপত্তার জন্য এক স্থানীয় গার্ড, যিনি এই এলাকার প্রতিটি পথঘাট চেনেন। তবে আপাতত আদিবাসীদের তাতিয়ানের বাড়িতে পৌঁছানোর জন্য তাদের লক্ষ্য। যদিও তারা কাল রাতে সিলেটে পৌঁছেছিল,
তবে নিরাপত্তার জন্য সিলেটের একটি রিসোর্টে রাত্রি যাপন করে আজ সকাল সকাল বেরিয়ে পড়ছিল পান্তমাই গ্রামের উদ্দেশ্যে। স্থানীয় সিকিউরিটি গার্ড নিয়ে বেরোতে বেরোতে তাদের দুপুর গড়ালো। তবে ওরা শহর ছাড়িয়ে কিছুটা এগোতে রাস্তার দুপাশে দেখা গেল সারি সারি সবুজ গাছের সমারোহ। চারপাশে ইট পাথর দেওয়াল যেমন মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। শুরু হলো পাহাড়ের পথের যাত্রা। রাস্তা কোথাও উঁচু কোথাও নিচু, কখনো আঁকা বাঁকা পথ বেয়ে গাড়িটা উঠেছে ওপরে, কখনো নামছে নিচে। পথের এই উঠানামায় আনন্দ, রিপা তার হাসিবের মাঝে উচ্ছ্বাস দেখা গেলেও মার নিশ্চুপ গম্ভীর মুখে তাকিয়ে আছে পাহাড়ের শেষ চড়াইয়ের দিকে। গাড়ির সামনে বসে নিরাপত্তার গার্ডটি জায়গায় জায়গায় বিবরণ দিচ্ছে আর রিপা তার হাসিবকে সে কথা মারিদের কান অব্দি পৌঁছাচ্ছে কিনা কে। অথচ গাড়ি চলছে দূর দিগন্তের মেঠো পথে। সেই সাথে গাড়ির জানালা ভেদ করে হিমেল বাতাস বইছে শো শো শব্দে। দিগন্তের মেঠো পথে সেই সাথে গাড়ির জানালা ভেদ করে হিমেল বাতাস বইছে শো শো শব্দে। বাতাসে শুধু শীতলে নয়, সঙ্গে নিয়ে এসেছে বন জঙ্গলে এক মিষ্টি গন্ধ। চারপাশে শুধু সবুজ আর সবুজ, নানা প্রজাতির গাছপালা, লতাপাতা আর বুনো ফুলের সমারোহ। রাস্তার দুপাশে ঘন গাছগুলো দেখে মনে হয় যেন তারা সবুজের সুরঙ্গের মধ্যে দিয়ে চলে এসেছে। দূর থেকে দেখা যাচ্ছে মেঘের ঢাকা উঁচু উঁচু পাহাড়ের সারি। পাহাড়ের ওপর মেঘের খোলা দৃশ্য দেখে রিপাত হাসিব দুজনে মুগ্ধ। রিপাত তার হাতের ফোনের ক্যামেরায় কয়েকটি ছবি তুলল। ঢাকায় ফিরে এসব সুখকে দেখাবে। রাস্তার পাশে ছোট ছোট পাহাড়ি ঝর্ণাও দেখা গেল। ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ জল পাথরের ওপর দিয়ে আপন মনে বয়ে যাচ্ছে। ঝর্ণার কলকল ধ্বনি যেন এক সুরের তৈরি করছে ক্ষণে ক্ষণে। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে গাড়িটা এগিয়ে চলল। দুপুরের তপ্ত রোদের আলো নিবে তখন বিকালের নরম আলোয় পৃথিবী জুড়ে। অবেলায় পাহাড়ি পথের যাত্রা। রিপাত ও হাসিব খানিকটা চিন্তা প্রকাশ করলে গাড়িটি তাদের উভয় দিয়ে বলল, চিন্তা করবেন না সাহেব, আমরা ইতিমধ্যে চলে এসেছি। আপনাদের দেওয়া লোকেশন অনুযায়ী আমরা গাড়ি থেকে নেমে আরও 10-15 মিনিট হেঁটে পাড়ের চড়াই উঠব। সেখানে আদিবাসী তাতিয়ানের বাড়ি। রিপাত গাড়ির জানালা গলিয়ে মাথা বের করলো। বাইরে তাকাতে দেখলো রাস্তার পাশ ঘেঁষে একটি সরু মাটির পথ চলে গেছে পাহাড়ের চড়াইয়ের দিকে। এই রাস্তায় দিয়ে যেতে হবে তাদের। হলো তাই। রিপাতের ভাবনা অনুযায়ী গার্ডের নির্দেশে চালক গাড়ি থামালেন। একে একে সকলে গাড়ি থেকে বের হতে অনুভব করলো চারপাশে শীতল বাতাস যেন আরো স্নিগ্ধ। পাহাড়ি গাছগাছালি থেকে বেশি আসছে নানা ধরনের পাহাড়ি ডাক আর ঝিঝি পোকার শব্দ। মারিদ গাড়ির পেছনে দরজার দিকে বের হয়ে পাহাড়ের চড়াইয়ের দিকে তাকালো। গন্তব্য তার সেখানেই। নিজেদের নিরাপত্তার জন্য পরিচয় গোপন করে মারিদ গায়ের কালো হুডি জড়ালো কালো প্যান্টের সাথে, পায়ে কালো শু। পাহাড়ি রাস্তায় চোখের উপদ্রব বেশ, সেজন্য সবার পায়ে শু পরা। মারিদের হুডির মাথায় কপাল পর্যন্ত টেনে মুখে কালো মাস্ক পরল। হাত দুটো হুডির পকেটে গুজে সামনে হাঁটল। মারিদকে সামনে এগোতে দেখে রিপাত তাড়াহুড়ো করে সেদিকে এগোলো। হাসিবের হাতে এক টুকরো কাগজ, তাতিয়ান বাড়ির লোকেশন আঁকা। পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক পাবে না বলে আপাতত কেউ ফোন বের করলো না। সবাই প্রশিক্ষণপ্রাপ্ত গার্ডকে অনুসরণ করে এগোচ্ছে। তাতিয়ান বাড়ি যাওয়া পথটি বেশ ঢালু, কোথাও কোথাও কাদাও ছিল। দক্ষ গার্ডটি পিঠে ব্যাগ চড়িয়ে এক হাতে লাঠি নিয়ে তাতে বর করে ওপরে উঠেছে। যদিও সবাইকে একটা করে লাঠি দেওয়া হয়েছে পাহাড়ের চড়াইয়ে উঠতে, তবে মারিদ বাদে সকলে সে লাঠির সাহায্যে একে অপরের পিছনে হাঁটতে লাগলো। ওই যে সাহেব। প্রায় মিনিট 10 পর তারা একটি ছোট টিলার উপর পৌঁছালো, যেখান থেকে দেখা গেল নিচে কয়েকটি বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা ঘর। ঘরের বারান্দায় আলো জ্বলছে। গাড়িটি আঙ্গুল তাক করে সেই ঘরটি দেখিয়ে ফেলল। তারা সবাই নিচে নামতে লাগলো। তাতিয়ান বাড়িটি বেশ পরিচ্ছন্ন আর সুন্দর। ঘরের সামনে উঠানে একটি বড় মাচার ওপর কয়েকটি কুকুর শুয়েছিল। তাদের উপস্থিতি টের পেয়ে কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠল। সঙ্গে সঙ্গে ঘর থেকে একজন বয়স্ক আদিবাসী মহিলা বেরিয়ে এলেন। অপরিচিত মানুষদের নিজের বাড়িতে দেখে নিজের ভাষায় বললেন, কে আপনারা, কাকে চান? আদিবাসী মহিলার কথা কেউ বুঝতে না পারা মারিদের সঙ্গে থাকা গার্ডটি এগিয়ে আদিবাসীর ভাষায় উত্তর দিয়ে বললেন,
ওনারা ঢাকা থেকে এসেছেন তাতিয়ানের সঙ্গে দেখা করতে। তাতিয়ান বাড়িতে আছে মাওমা? বয়স্ক মহিলাটি তৎক্ষণ মাথা নাড়লেন, যার অর্থ তাতিয়ান বাড়িতে আছে। মহিলাটি মারিদের দিকে এক পলক তাকিয়ে ভেতর চলে যেতে মারিদ আশেপাশে তাকালো। মনে তার অসংখ্য প্রশ্ন, অপরিচিতার দেখা পাওয়া ব্যাকুলতা, অস্থির দু চোখ ক্রমশ এদিক ওদিক ছুটে চলছে মারিদ এইভাবে। হয়তো তার অপরিচিতা পাহাড়িয়ান কেউ, তাতিয়ান লোকটা কেউ অপরিচিতার বাবা, আর এই মাওইমা মহিলাটি কি অপরিচিতার মা? আচ্ছা, অপরিচিতা কি আশেপাশে কোথাও থেকে মারিদকে দেখছে? মারিদের ভাবনার মাঝে বাঁশের ছোট ঘর থেকে মাথা নুয়ে বের হলো ঈষৎ কালো বেটে একটা লোক। গায়ের গঠন হালকা পাতলা, পরনে আদিবাসীর লুঙ্গি, উদম শরীর, গলায় ঝুলছে আদিবাসীর গামছা। লোকটি বের হতে হতে এক পলক সকলকে দেখে নিল। এর মাঝে শোনা গেল গাঢ় প্রশ্ন, আপনি তাতিয়ান? তাতিয়ান লোকটি একত্রে এতগুলো অপরিচিত মানুষকে দেখে কেমন বোকা মতো মাথা নাড়ালেন। লোকগুলো কে হতে পারে সে কৌতূহল তাতিয়ানের চোখে মুখে স্পষ্ট। আর মাঝে ফের গাঢ় লোকটির মারিদকে দেখিয়ে তাতিয়ানকে বলল, ওনারা ঢাকা থেকে এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। খুব সম্ভবত ওনারা আপনার কাছে কোনো কিছু সন্ধান এসেছে। আপনি সঠিক তথ্য দিলে উপকার হতো তাতিয়ান। ঢাকা থেকে মানুষ এসেছে আদিবাসী তাতিয়ানের বাড়িতে। কথাটি শুনে কেমন বিস্ময়কর লাগলো তাতিয়ানের। অবিশ্বাস্য গলায় বাংলায় ভাষায় বলল, আমার কাছে কিসের সন্ধানে এসেছেন ওনারা? আমি কিসের সঠিক তথ্য দিব গার্ড? তাতিয়ান লোকটা বাংলা ভাষায় কথা বলতে দেখে সবার কাছে সহজ হলো কথা বলতে। বয়স্ক তাতিয়ান একজন মাঝি, সে নৌকা চালিয়ে পর্যটকদের নেওয়া আসা করে, তাই সে বাংলা ভাষায় কথা বলতে পারে। মূলত সে বাঙালি পর্যটকের কাছ থেকে এই ভাষা শিখেছে। এর মাঝে রিপাত হাসিবের হাতের কাগজটা নিয়ে তাতিয়ান লোকটাকে দেখিয়ে সরাসরি প্রশ্ন করে বলল, কাগজে থাকা নাম্বারটা কি আপনার তাতিয়ান? বয়স্ক তাতিয়ান নাম্বারটির দিকে তাকালো। প্রথমে চিনতে না পারলেও বেশ কয়েকবার নাম্বারটি দেখে হঠাৎ চেনার মতো করে বলল, জি স্যার, নাম্বারটি তো আমারই। কিন্তু আপনারা এই নাম্বারটি কই পেলেন? এই নাম্বার তো আমি আরও 1 বছর আগে হারিয়ে ফেলেছিলাম স্যার। আপনারা হঠাৎ এতদিন পর এই নাম্বার সন্ধান কেন করেছেন? তাতিয়ানের কথা রিপাত চট করে মারিদের দিকে তাকালো। মাস্কের আড়ালে ঢেকে থাকা মারিদের ভাবভঙ্গি বোঝার উপায় হলো না রিপাতের। তাতিয়ান লোকটা যদি 1 বছর আগে এই নাম্বার হারিয়ে থাকে, তাহলে মারিদ এতদিন কার সাথে কথা বলল? রিপাত মারিদের এক পলক দেখে পুনরায় একইভাবে প্রশ্ন করলো তাতিয়ানকে, বলল, আপনি শিওর 1 বছর আগে আপনি এই নাম্বারটি হারিয়ে ফেলেছেন, নাকি আপনার কোনো মেয়েকে দিয়েছেন এই নাম্বার ব্যবহার করতে? কি বলেন স্যার? আমার তো মেয়ে নেই, আমার একটা মাত্র ছেলে আছে। ওরে বিয়ে দিয়ে নাতি নাতনি নিয়ে থাকি এই বাড়িতে। চাইলে আপনারা দেখে যেতে পারেন, আমার কোনো মেয়ে নেই, আর নাই নাম্বারটা আমার, কেউ ব্যবহার করি। রিপাত খানিকটা সন্দিহান গলায় প্রশ্ন করে বলল, তাহলে এই সিমটা হারালেন কিভাবে? তাতিয়ান ফের সহজ সরল মনে উত্তর দিয়ে বলল, শুধু সিমটা হারায়নি স্যার, আমার ফোন, টাকার ব্যাগ সবগুলো চুরি হয়ে যায় আরও 1 বছর আগে। তখন আমি সিলেটের বাইরে বরিশাল যাচ্ছিলাম। হঠাৎ বাসের মধ্যে কারা যেন আমার ফোন আর টাকার ব্যাগটা চুরি করে নিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও আর সন্ধান পেলাম না। আমি গরিব মানুষ, তাই দ্বিতীয়বার আর টাকা খরচ করে সিমটা উঠাইনি। এখন আপনারা সেই সিমের সন্ধান হঠাৎ করে আমার কাছে করলে আমি তার খোঁজ কিভাবে দেব স্যার? তাতিয়ানের কথা অবিশ্বাস্য মনে হলো না কারো। তারপর রিপাতের নিজের প্রশ্ন চালিয়ে বলল, আপনার সিমটা 6 মাস যাবৎ কেউ ব্যবহার করছে, আর সেটা আপনি বলতে পারবেন না বলছেন? না স্যার, বলতে পারি না। আমার ফোন হারানোর পর আমি আর সিমের খোঁজ করিনি। আমার ছেলে আমাকে ওর একটা সিম দিয়েছে, ওইটাই এখন চালাই। পুরাতন সিমের কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। আপনাদের বলাতে এখন মনে হইল। আপনি সত্যি বলছেন? জি স্যার। রিপাত তাতিয়ানকে ভয় দেখিয়ে বলল, যদি আপনি আমাদের মিথ্যা তথ্য দিয়ে থাকেন, তাহলে এর জন্য কিন্তু আপনার জেল হতে পারে। আপনি সেটা জানেন? রিপাতের কথায় তাতিয়ানের মধ্যে ভয় দেখা গেল। তিনি অত্যন্ত গরিব মানুষ, খেটে খুঁটে খাওয়া মানুষ। এখন ওনার জেলে হলে তাতিয়ান পরিবার না খেয়ে থাকবে। তাতিয়ান ভয় নিয়ে রিপাতের কথায় উত্তরে বলল, স্যার, যেটা আমি জানি না সেটা খেটে খুঁটে খাওয়া মানুষ। এখন ওনার জেলে হলে তাতিয়ান পরিবার না খেয়ে থাকবে।
তাতিয়ান ভয় নিয়ে রিপাতের কথায় উত্তরে বলল, স্যার যেটা আমি জানি না সেটার তথ্য আপনাদের আমি দেব কেন? আমাকে বিশ্বাস করুন স্যার, আমি সত্যিই জানি না। আমার এই ফোনটা চুরি হয়েছে পর সিম কে ব্যবহার করেছে। তাতিয়ানের কথা শেষ হতে মারিদ আর দাঁড়ালো না। কেমন শক্ত রোবটের মতো এগোলো যে পথে এসেছিল সে পথে। মারিদের মনে হয়েছে বয়স্ক তাতিয়ান সত্যি বলেছে। অপরিচিতার সঙ্গে আদিবাসী তাতিয়ানের কোনো সম্পর্ক না থাকলেও তাহলে অপরিচিতা কে ছিল? কে বা মারিদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতো? দিন দিন মারিদের বোনের ওপাশের মানুষটাকে যত খুঁজতে চাচ্ছে ততই যেন মানুষ গোলাটে আর অদৃশ্য মানবে পরিণত হচ্ছে।